আজকে আমরা কারক ও বিভক্তি জানব। কারক জানতে হলে বিভক্তি জানতে হবে। এজন্য প্রথমে আমাদেরকে বিভক্তি কি সেটা জানতে হবে। এবং ব্যাকরণে অনেক সময় কারক না জানলেও চলবে, কিন্তু বিভক্তি না জানলে বাংলা ব্যাকরণ কমপ্লিট করা সম্ভব না। যদিও অনেক অনেক শ্রেণীতে আমি দেখলাম কারক ও বিভক্তি থাকে, কোনো কোনো শ্রেণীতে কারক ও বিভক্তি থাকে না। যেমন 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কারক ও বিভক্তি অধ্যায়টি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে শর্ট সিলেবাস থেকে। বাট 6, 7, 8, 9 ওদের তো লাগবেই, বা ইন্টারমিডিয়েট বা চাকরি বাকরি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, বিভিন্ন ক্ষেত্রে কারক ও বিভক্তির প্রয়োজন আছে। তা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। বিভক্তি হলো এক প্রকার গুচ্ছ বর্ণ যারা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য যুক্ত হয়। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে বিশেষ্য সর্বনাম পদের সম্পর্ক বোঝাতে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়। এই লগ্নকগুলি বিভক্তি নামে পরিচিত। বিভক্তিগুলো ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক স্থাপন করে। আমরা বুঝতে পারছি যে বিভক্তি বলে এমন কিছু আছে যেটা হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, যেটা বাক্যের শব্দের সাথে সম্পর্ক যুক্ত হয়। আর এটি হচ্ছে বিশেষ্য সর্বনাম পদের সাথে সম্পর্ক বোঝায়। যেমন বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে, যেমন আমি, তুমি ও সে, সেইটা হচ্ছে সর্বনাম। এবং এদের সাথে যে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেগুলোকে লগ্নক বলে, এবং সেই লগ্নকগুলি অ্যাকচুয়ালি বিভক্তি এবং ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক স্থাপন করে। তাহলে লগ্নক কি? লগ্নক আর বিভক্তির মধ্যে পার্থক্যটা কি? শব্দ পদে পরিণত হওয়ার পর আরও অতিরিক্ত যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাদের লগ্নক বলে। লগ্নক দুই প্রকার: সলগ্নক, অলগ্নক। বাক্যে যেসব পদের লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক বলে, এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে। বিভক্তি কাকে বলে? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে এবং একটি পদের সাথে অন্য একটি পদের সম্পর্ক স্থাপন করে, সেসব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। আমরা এর আগেও পেলাম যে বিশেষ্য বা সর্বনামের সাথে এবং ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, এবং সে বেশ কিছু বর্ণ সমষ্টি যুক্ত হয় বাক্যস্থিত শব্দের সাথে বা শব্দের পরে, সেগুলোকে বিভক্তি বলে। আসলে বিভিন্নভাবে সংজ্ঞা আছে, তোমরা তোমাদের সুবিধার্থে যে কোনো সংজ্ঞা ভালো করে পড়ে বুঝলেই হবে, বুঝতে পারলেই হবে। এবং ব্যাকরণে বিভক্তি খুব ইম্পর্টেন্ট। বিভক্তি ছাড়া আসলে বাংলা ব্যাকরণ সম্ভব না। বাক্যের শব্দগুলো নির্দিষ্ট বিন্যাস থাকে। বিন্যাসই সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয়। দেখা যায় বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনো কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে। এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম বিভক্তি। বাংলা বাক্যের পদগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কারক নির্দেশের জন্য এই বিভক্তিগুলোর সবিশেষ গুরুত্ব রয়েছে। অনেক সময় বিভক্তির প্রয়োজন পড়ে না। বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি ধরে নিতে হয়। যেমন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। এই বাক্যে তিনটি নাম শব্দ আছে: সন্ধ্যা, আকাশ, চাঁদ। আর উঠেছে হলো ক্রিয়াপদ। যেমন সমগ্র বাক্যটির অর্থগ্রাহ্যতার জন্য সন্ধ্যা নামের সঙ্গে অন্তস্থ আকাশ শব্দের সঙ্গে এ যুক্ত হয়েছে। অন্তস্থ এ এগুলো হচ্ছে বিভক্তি। চাঁদের সঙ্গে কোনো বর্ণ যুক্ত হয়নি বা প্রয়োজন নেই বলে, কিন্তু ব্যাকরণ মতে সেখানে বিভক্তি আছে, তবে তা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে অবিভক্তিও বলা হয় অথবা প্রথমা বিভক্তি বলা হয়, আমরা যেটা পরে জানব। সমগ্র বাক্যটির বিন্যাস তাহলে এরকম: সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, সন্ধ্যা যোগ অন্তস্থ আকাশ যোগ এ, চাঁদ যোগ শূন্য, উঠেছে। উঠেছে ক্রিয়াপদ, মানে কোনো কিছু করা বা অ্যাক্টিভিটিস হচ্ছে ক্রিয়াপদ, ওঠা, যাওয়া, খাওয়া, ঘুমা, এগুলো। এই বাক্যের বিভক্ত অংশগুলোই অন্তস্থ এ, শূন্য বিভক্তি। বাংলা ভাষায় বিভক্তি দুই প্রকার, যথা শব্দ বা নাম বিভক্তি, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আমরা আসলে প্রথমে বাংলা ভাষার শব্দ বিভক্তি বা ধাতু বিভক্তি এভাবে শিখিনি। আমরা সরাসরি শিখেছিলাম বিভক্তি 7 প্রকার, বাট আমাদের এখন ভাগ করে দেখানো হচ্ছে। শব্দ বিভক্তি কাকে বলে? যে বিভক্তির শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে নাম পদে পরিণত করে বাক্যে ব্যবহারের যোগ্যতা দেয় তাকে শব্দ বিভক্তি বলে। যেমন অ, এ, এর, রা, কে, তে, এতে ইত্যাদি। শব্দ বিভক্তি উদাহরণ: সে স্কুলে যায়, স্কুল যোগ এ ইকুয়াল স্কুলে। এখানে এই বিভক্তিটি স্কুল শব্দটির সাথে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে বাক্যে স্থান লাভের যোগ্যতা দান করেছে। যেমন স্কুল যোগ স্কুলে। শব্দ বিভক্তি 7 প্রকার। আমরা যে প্রথমে বললাম যে আমরা 7 প্রকার বিভক্তি জানি, সেটা হচ্ছে শব্দ বিভক্তি।
যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখানে প্রথম আছে অ শূন্য, দ্বিতীয় কেরে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে, পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে রয়ের, সপ্তমী হচ্ছে অ এ তে। আমাদের এই যে 7টি বিভক্তি, এটিকে আবার আমাদের পাঠ্য বইতে 2 ভাগে ভাগ করে দেখানো হচ্ছে। একটি হচ্ছে এক বচনে, আর একটা হচ্ছে বহু বচনে। আমরা জানি এক বচন মানে একটি বা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর বহু বচন মানে একের অধিক। তো যখন আমরা এক বচনে ব্যবহার করব তখন অ এ তে এরকম থাকবে, কিন্তু বহু বচনে গিয়ে যেহেতু অনেকগুলো লোক বা অনেকগুলো বস্তুকে বোঝাচ্ছে তখন রা, এরা, গুলি, গুলো, গণ। ঠিক সেরকমভাবে দ্বিতীয়া কেরে, দিগে, দিগকে, দ্বারা দেয়া কর্তৃক, দিগের দিয়া, দের দিয়া, চতুর্থী দিয়ার দ্বিতীয় অনুরূপ মানে কেরে, দ্বিতীয় অনুরূপ, পঞ্চমী হইতে থেকে চেয়ে, দিগ হইতে, দের হইতে, র এর, দিগের, দের, গুলির, এতে, এতে, দিগে, দিগেতে, গুলিতে। তো আমরা সাধারণত আসলে এক বচনটাই পড়ি, তবে বহু বচনটাও শিখে রাখা উচিত বা এটা ভালো, অনেক ক্ষেত্রে দরকার আছে। প্রথমা বা শূন্য বিভক্তির একটি উদাহরণ, যেমন আমি ভাত খাই। এখানে ভাতের ক্রিয়াপদে কোনো আলাদা কোনো বর্ণ বা বর্ণযুক্তি বা লগ্নযুক্ত হয়নি। দ্বিতীয় বিভক্তি কেরে, যেমন আমাকে একটি কলম দিয়েছে, সে আমাকে একটি কলম দিয়েছে। তার মানে কে কলম দিয়েছে? আমাকে। এখানে কে আছে? দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়, সেখানে রহিম মাছ দিয়ে ভাত খায়। কি দিয়ে ভাত খায়? মাছ দিয়ে। চতুর্থী এখানে কেরে, সেখানেও যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে। পঞ্চমী হতে থেকে চেয়ে, যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এখানে থেকে। ষষ্ঠী রয়ের, আমার বাড়ি যেতে হবে, এখানে আমার। সপ্তমী এ অতে বিভক্তি, যেমন তিলে তেল হয়, তিলে। এবার ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি কাকে বলে? যে বিভক্তিগুলি বাক্যের ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কাল ও পুরুষ ভেদে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। যেমন ই, এ, ছে ইত্যাদি। ধাতুই হচ্ছে ক্রিয়ামূল বা একদম যে আমি যে ক্রিয়াপদ বোঝাচ্ছি বা কাজ বোঝাচ্ছি, অ্যাক্টিভিটিস, কর, যা, খা, পর, ঘুম, এই একদম ক্ষুদ্র অংশ যাকে আর ভাঙা যাচ্ছে না, সেই ক্ষুদ্র অংশটাকে ধাতু বলা হচ্ছে। তা ক্রিয়াপদ মানেই ধাতু। তো তার সাথে ই, এ, ছে যুক্ত হচ্ছে। যেমন অতীতকালে তে, তাম, এ ছিল, এ ছিলাম, এ ছিলে শব্দের সাথে যুক্ত হয়। বর্তমানকালে অ, ই, এ, ছ, ছি, ছে শব্দের সঙ্গে যুক্ত হয়। ভবিষ্যৎকালে ব, বে, সন্ধ্যের শব্দের সঙ্গে যুক্ত হয়। ধাতু বিভক্তি কাল ও পুরুষ ভেদে নানা পক্ষে নানা রূপের ব্যবহৃত হয়। যেমন বর্তমানকালে পুরুষের উত্তম পুরুষ দেখাচ্ছে। উত্তম পুরুষ হচ্ছে যে প্রথম ব্যক্তি বা যে বক্তা বা যে কথা বলে। যেমন আমি খেলি, তাহলে অতীতকালে ছিল আমি খেলেছিলাম, ভবিষ্যৎকালে হবে আমি খেলবো। মধ্যম পুরুষ হচ্ছে যে সেকেন্ড পার্সন, যিনি আমার সামনে বা প্রত্যক্ষ আছে, তুমি খেলো। অতীতে হলে তুমি খেলেছিলে এবং ভবিষ্যতে হলে তুমি খেলবে। আর নাম পুরুষ হচ্ছে থার্ড পার্সন, যিনি এখানে প্রত্যক্ষ নেই কিন্তু সে পরোক্ষ আছে। যেমন সে খেলে, অতীতে সে খেলেছিল এবং ভবিষ্যতে সে খেলবে। তাহলে আমরা এখানেও বিভক্তির বেশ কিছু রূপ পেলাম, যেটা ক্রিয়া ভেদে এবং পুরুষ ভেদে আলাদা আলাদা। বিভক্তি যোগের নিয়ম। বিভক্তি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে, এগুলো সম্পর্কে এখন আলোচনা করব। যেমন অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহু বচনের রা যুক্ত হয় না। গুলি, গুলো যুক্ত হয়। যেমন পাথরগুলো, গরুগুলো, এগুলো অপ্রাণী বা ইতর বা ছোট, মানে আমরা যেগুলোকে আসলে গুরুত্ব দেই না, তাই ইতর বলা হচ্ছে। আর অপ্রাণীবাচক শব্দের উত্তর কে বা রে বিভক্তি হয় না, শূন্য বিভক্তি হয়। যথা কলম দাও। স্বরাস্ত শব্দে, স্বরাস্ত না স্বরান্ত শব্দের উত্তর এ বিভক্তি রূপ হয় অন্তস্থ বা যে। এ স্থানে তে বিভক্তি যুক্ত হতে পারে। যেমন মা যোগ এ, মায়ে। ঘোড়া যোগ এ, ঘোড়ায়। তাহলে স্বর শব্দের পরে যেটা অন্তে, স্বরান্ত হবে। অকারান্ত ও ব্যঞ্জনায় শব্দের উত্তর প্রায় রা স্থানে এরা হয় এবং ষষ্ঠী বিভক্তির র স্থানে এর যুক্ত হয়। যেমন লোক যোগ রা, লোকেরা। মানুষ যোগ এর, মানুষের। লোক যোগ এর, লোকের। কিন্তু অকারান্ত, আকারান্ত এবং একারান্ত খাঁটি বাংলা শব্দের ষষ্ঠীর এক বচনে সাধারণত র যুক্ত হয়, এর যুক্ত হয় না। যেমন মামার ছেলের। বিভক্তির প্রয়োজনীয়তা।
বাংলায় এমন অনেক বাক্য রয়েছে যেগুলোতে ক্রিয়াপদ নেই, যেমন মাঠে মাঠে অজস্র ফসল, ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো নদীতে ভাসমান। এই জাতীয় ক্রিয়াহীন অনেক বাক্য বাংলায় রয়েছে। ক্রিয়া নেই বলে এই বাক্যগুলোর অন্তর্গত নাম শব্দগুলো কারকও নেই, সেজন্য বলা হয় বাংলা বাক্য কারক প্রধান নয়। কিন্তু বিভক্তি ছাড়া বাংলা বাক্য ঠিকভাবে গঠিত হতে পারে না এবং বাক্য অর্থগ্রাহ্য হয় না। উপরে দুটি বাক্যে বিভক্তি তুলে নিলে বাক্যগুলো যথাযথ অর্থ প্রকাশ করবে না। মাঠ মাঠ অজস্র ফসল কিংবা ছোট ছোট ডিঙ্গি নৌকা নদী ভাসমান বাক্য হিসেবে ত্রুটিপূর্ণ। প্রথম বাক্যে এ বিভক্তি মাঠ যোগ এ, দ্বিতীয় বাক্যে তে বিভক্তি নদী যোগ তে বাক্য দুটির বিন্যাস ও অর্থ ঠিক করে দিয়েছে। তাহলে আমরা বিভক্তি সম্পর্কে জানলাম এবং বিভক্তির যে প্রয়োজনীয়তা আছে ব্যাকরণ সেটাও আমরা জানলাম। কিন্তু এরপর দেখা যায় দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি নিয়ে অনেকের কনফিউশন, মানে দুইটাদের মধ্যে কে রে বা রে কে। তো কখন আমি দ্বিতীয় বিভক্তি বলবো, কখন এটি চতুর্থ বিভক্তি হবে। যেমন কে বা রে শব্দ দুটি নামের সঙ্গেই যুক্ত হয়ে সম্পর্ক তৈরি করে। উদাহরণ, তুমি শব্দের সঙ্গে কে যোগ হলে তুমি কে হচ্ছ, তুমি কে হয়, অর্থাৎ এটি বোঝাচ্ছে যে তুমি শব্দের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। ব্যাখ্যা, এই বিভক্তি সাধারণত প্রশ্ন বা নির্দেশনা সম্পর্কিত বাক্যগুলিতে ব্যবহৃত হয়। আর চতুর্থ বিভক্তির ক্ষেত্রে কে রে, মানে কখন আমরা বুঝবো যেটা চতুর্থ বিভক্তি কে বা রে যোগ হয়ে বিশেষভাবে সম্পর্ক নির্দেশ করে। উদাহরণ, তুমি শব্দের সঙ্গে কে যোগ হলে তুমি কে হয়। ব্যাখ্যা, এটি বিশেষ্য বা সর্বনামকে সম্পৃক্ত করে যার মাধ্যমে সম্পর্ক বোঝানো হয়। তাহলে আমরা দ্বিতীয় বুঝবো যখন কোনো প্রশ্ন বা নির্দেশনা দেওয়া হয়, আর চতুর্থী বুঝবো যখন কোনো বিশেষ্য বা সর্বনামকে সম্পৃক্ত করে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখন আমরা কারক জানব। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদে যে সম্পর্ক তাকে কারক বলে। আমরা আগে বলেছি ক্রিয়াপদ মানে যেটি দ্বারা কোনো কিছু করা হয়, যেমন কর, যা, ঘুম, খা। ঘুমও একটি কাজ, তার মানে যখন কাজ করা হয় এবং এর সাথে অন্যান্য পদে যে সম্পর্ক তাকে কারক বলে। এখানে হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে দরিদ্রদেরকে নিজ তহবিলতে স্বহস্তে টাকা পয়সা দান করতেন। আমরা একটি বাক্য পেলাম, তার মধ্যে কয়েকটি শব্দ পেলাম। যেমন ক্রিয়া হচ্ছে দান করা, দান করতেন। কে দান করতেন? হাজী মোহাম্মদ মহসিন। কি দান করতেন? টাকা পয়সা। কিভাবে দান করতেন বা কি দিয়ে দান করতেন? স্বহস্তে। কাকে দান করতেন? দরিদ্রদেরকে। কোথা থেকে দান করতেন? নিজ তহবিল হতে। কোথায় দান করতেন? হুগলিতে। তাহলে আমরা এখানে ক্রিয়াপদ পেয়েছি যে কিছু দান করা, কিছু করা হচ্ছে ক্রিয়াপদ, এবং সেই ক্রিয়াপদটা সে অন্যান্য যে পদের সঙ্গে সম্পর্কিত হচ্ছে। কে করতেন, কিভাবে করতেন, কি দিয়ে করতেন, কাকে করতেন, কোথা থেকে, এই শব্দগুলোর অর্থ জানাটাই হচ্ছে আমাদের কারক। তাহলে কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকারণকারক। কর্তৃকারক, মেয়েটি ঘুমায়। কে ঘুমায়? মেয়েটি ঘুমায়। পাখি আকাশে উড়ে। কে আকাশে উড়ে? পাখি। তাহলে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। আমি দেখলাম এবার নতুন যে, মানে এবার না, মানে কয়েক বছর ধরে যে নতুন যে নবম দশম শ্রেণীর জন্য যে বাংলা ব্যাকরণ এনসিটিভি বা জাতীয় পাঠ্যপুস্তকে সেখানে কর্তৃকারককে কর্তা কারক বলা হচ্ছে। আসলে কর্তা কর্তৃ মানে যে কাজটি করে বা যে প্রধান ব্যক্তি তাকেই বলা হচ্ছে কর্তৃকারক। তো তোমরা কর্তৃও বলতে পারো, কর্তাও বলতে পারো। ঘোড়া গাড়ি টানে। কি টানে? গাড়ি টানে। গরু ঘাস খায়। কি খায়? ঘাস খায়। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। কর্মকারকে কি বা কাকে এ ধরনের প্রশ্ন থাকবে, তাহলে এটি কর্মকারক হবে। এটি হচ্ছে কর্মকারক চেনার উপায়। লোকটি ছুরি দ্বারা আম কাটে। কি দ্বারা কাটে? ছুরি দ্বারা। ছেলেটি কলম দ্বারা লেখে। কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। তার মানে করণকারকে কোনো কিছু দ্বারা, মানে উপকরণ থাকবে, যেমন ছুরি, কাঁচি, কলম, ফুটবল। ছেলেটি বল খেলে, ফুটবল দিয়ে খেলে। তার মানে কি খেলে? বল দিয়ে খেলে, ফুটবল দিয়ে খেলে। তাহলে এরকম কোনো মাধ্যম বা উপকরণ থাকবে, তাহলে সেটি করণকারক হবে। এই কর্মকারক করণকারক নিয়ে পার্থক্য আছে, আমি একটু পরে একটু ডিটেলসে দেখব।
ভিখারিকে ভিক্ষা দেয়, কাকে ভিক্ষা দেয়? ভিখারিকে। অন্ধজনে দেহ আলো, কাকে আলো দেখায়? অন্ধজনে। যাকে সত্য ত্যাগ করে কিছু দান করা যায় তাকে সম্প্রদান কারক বলে। এখানে যাকে সত্য ত্যাগ করছে, আমি যাকে দিচ্ছি, যেমন ভিখারিকে দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে ভিখারিকে, এটা হচ্ছে সম্প্রদান। আমি কোনো কিছু সত্য ত্যাগ করা মানে হচ্ছে আমার আমিত্ব, মানে মালিকানা, আমার অধিকার ত্যাগ করে আমি কিছু দিয়ে দিচ্ছি, যেটা একবারে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সম্প্রদান কারণ। অন্ধজনে আলো মানে আমি যদি অন্ধজনকে আলো দেখাই, কোনো পথ দেখাই অথবা চোখ দান করি, সেটা কিন্তু একবারেই করেছি, আমি কিন্তু সেটা রিটার্ন চিন্তা করিনি, তাহলে সেটা হবে সম্প্রদান কারক। কিন্তু যদি আমি কন্যা দান করি, মানে মেয়েকে বিয়ে দেই, অথবা আমি কাউকে টাকা ধার দিই, সেটা কিন্তু কখনোই সম্প্রদান কারক হবে না। কারণ যা আমি একবারে আমিত্ব ত্যাগ করে দান করতেছি, সেটাই হচ্ছে সম্প্রদান কারক। কিন্তু যেখান থেকে আমি আবার কিছু রিটার্ন আশা করতেছি বা পাওয়ার সম্ভাবনা আছে, যেমন ধার অথবা আমার কন্যা, তো আমি কখনোই বিয়ে দিয়ে দিচ্ছি মানে কি একবার দান করে দিচ্ছি না, আমার মেয়েকে শুধু বিয়ে দিচ্ছি, আরেক বাড়িতে সে যাচ্ছে, সেক্ষেত্রে কন্যাদানটা আসলে সম্প্রদান কারক হয় না। আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসছি, সৎপাত্রে কন্যা দান করো, এটা সম্প্রদান কারক। আসলে এটা ভুল, যদিও হিন্দু ধর্মের শাস্ত্র ওইভাবে বলে তারা, বাট আমার কাছে এটাই মনে হয় যে মেয়েকে তো দান করা যায় না, তাই না? তাহলে সেটা সম্প্রদান কারক হওয়া যায় না। মেঘ থেকে বৃষ্টি পড়ে, কোথা থেকে পড়ে? মেঘ থেকে। বনে বাঘের ভয়, কার ভয়? বাঘের। যা থেকে কোনো কিছু উৎপন্ন, পতিত, ভীত ও গৃহীত বোঝায় তাকে অপাদান কারক বলে। এটি আরও ডিটেলসে বলতে হবে, কারণ অপাদান কারকে অনেকগুলো শব্দ আমাদেরকে মনে রাখতে হবে, সেই শব্দগুলোর মাধ্যমে আমরা অপাদান কারক বুঝবো। তবে এখানে ভয়, উৎপন্ন, পতিত, গৃহীত, ভীত, এসব শব্দগুলো থাকবে। বনে বাঘ আছে, কোথায় আছে? বনে। সকালে সূর্য ওঠে, কখন ওঠে? সকালে। যে স্থানে বা যে সময় ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক মনে রাখার জন্য হচ্ছে কাল, আধার বা বিষয়। আমাদের এখানে বনে বাঘ আছে, তার মানে কোথায় আছে? বনে, এটা স্থান বোঝাচ্ছে। আবার সকালে সূর্য ওঠে, কখন ওঠে? সকালে ওঠে, এই যে সময়টাকে বোঝাচ্ছে। তাহলে আমরা এগুলো সংজ্ঞা একটু ডিটেলসে পাচ্ছি, যে যে কাজ করে তাকে কর্তা বা কর্তৃকারক বলে। যেমন উদাহরণ, আমি ভাত খাই, বালকেরা মাঠে ফুটবল খেলছে। মনে রাখার কৌশল হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। উদাহরণ, কে ভাত খায়? আমি। কারা ফুটবল খেলছে? বালকেরা। তার মানে যে কাজ করছে কর্তা হচ্ছে সেই, তাই এটিকে বলা হচ্ছে কর্তৃকারক। এখানে সহজভাবে মনে রাখার জন্য কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকের প্রকারভেদ। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক 4 প্রকার। মুখ্য কর্তা ক্রিয়া নিজে সম্পাদন করে, যেমন মেয়েরা ফুল তুলছে। প্রযোজক কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া করানো, যেমন মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। যেমন ফিল্মে প্রডিউস করা হয়, একজন প্রযোজক থাকে যে ডিরেক্টরকে দিয়ে কাজ করান, ঠিক তেমনি প্রযোজক কর্তা হচ্ছে অন্যের প্রেরণায় ক্রিয়া সম্পাদনকারী। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, এখানে ছেলের প্রেরণায় মা চাঁদ দেখছেন, তার মানে যে ডিরেক্টর কাজ করছেন এবং সেই প্রডিউসারের যে টাকার লগ্নি করছেন। ব্যতিহার কর্তা একই বাক্যে দুটি কর্তা, যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে দুটি কর্তাই সমান সমান। কর্মকারক, কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটি কর্ম বা কর্মকারক। উদাহরণ, আমি ভাত খাই, হাবিব সোহেলকে মেরেছে। মনে রাখার কৌশল, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক। যেমন, আমি কি খাই? ভাত খাই। হাবিব কাকে মেরেছে? সোহেলকে। তাহলে এটা স্পষ্টভাবে মনে রাখতে হবে যে কি বা কাকে প্রশ্ন করলে কর্মকারক হয়। কর্মকারকের প্রকারভেদ। মুখ্য কর্ম, মুখ্য ক্রিয়া সম্পাদনের বস্তুকে বোঝায়। মা শিশুকে চাঁদ দেখান, এখানে মুখ্য কর্ম হচ্ছে চাঁদ। গৌণ কর্ম, গৌণ ক্রিয়া সম্পাদনের বস্তুকে বোঝায়। মা শিশুকে চাঁদ দেখান, কাকে দেখান? শিশুকে দেখান। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম, উদ্দেশ্য হচ্ছে মূল ক্রিয়া আর বিধেয় হচ্ছে পরিপূরক ক্রিয়া। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, এখানে আমরা কাকে উদ্দেশ্য করে বলছি? সেটা হচ্ছে দুধকে। আর বিধেয় হচ্ছে মানে সাবজেক্ট হচ্ছে দুধ আর অবজেক্ট হচ্ছে দুগ্ধ, তার মানে দুধকে আমরা দুগ্ধ বলি, এটি অপশনাল বা অবজেক্ট। আর সমধাতুজ কর্ম হচ্ছে কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়। উদাহরণ, খেলা, খেললে, এখানে খেলা সমধাতুজ কর্ম, মানে একই রকম শব্দ দুইবার ইউজ করা হয়েছে। করণ কারক, ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণকে করণ কারক বলে। যেমন, নীরা কলম দিয়ে লেখে, সাধনায় সিদ্ধি লাভ হয়।
মনে রাখার কৌশল, কিসের দ্বারা বা কি উপায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা করণকারক। যেমন নীরা কিসের দ্বারা লেখে? কলম দ্বারা। কি উপায় সিদ্ধি লাভ হয়? সাধনায়। কর্মকারক এবং করণকারক নিয়ে অনেকের প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে, সেটাই আমরা প্রথমেও বলেছি, আরেকবার সেটাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন কর্মকারক বিভক্তি দ্বারা বোঝানো হয় যে কোনো কাজের প্রভাব বা ফলাফল কি কিছুর উপর পড়েছে বা কে বা কিসের ক্রিয়া সংগঠিত হয়েছে। যেমন সে বই পড়ছে, এখানে বই কর্মকারক, যার উপর ক্রিয়া সংগঠিত হচ্ছে তাকে বলো, এখানে তাকে কর্মকারক, যাকে নির্দেশ দেওয়া হচ্ছে। আর করণকারক হচ্ছে কজ অর রিজন, কারণটা কি। করণকারক বিভক্তি কোনো কাজের কারণ বা উৎস নির্দেশ করে, এটি সাধারণত কারণে বা ফলে দিয়ে বোঝানো হয়। উদাহরণ, সে দুঃখিত কারণ সে সফল হতে পারেনি। এখানে কারণ শব্দটি ব্যবহার করে তার দুঃখের উৎস স্পষ্ট করা যায়। তার মানে এর আগে আমরা দেখেছি কর্ম হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি, আর করণ হচ্ছে কোনো কিছু উপকরণ বা সহায়ক। আবার এখানে আর একটু ডিটেলস করে আমি দেখিয়ে দিলাম যে করণ আর কর্মের মধ্যে পার্থক্যটা কি। সম্প্রদান কারক, সত্য ত্যাগ করে দান বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক হয়। উদাহরণ, ভিখারিকে ভিক্ষা দাও গুরুজন করুণতি। মনে রাখার কৌশল হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তবে সত্য ত্যাগ করতে হবে। উদাহরণ, কাকে ভিক্ষা দাও ভিখারিকে, কাকে নতি করো গুরুজনে। অপাদান কারক, যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এখানে হতে থেকে বোঝালে অপাদান কারক হয়। যেমন বিচ্যুত, বৃক্ষ থেকে পাতা ঝরে, রক্ষিত, বিপদে মোর রক্ষা করে, দূরীভূত, দেশ থেকে বিপদ চলে গেছে। উদাহরণ, গাছ থেকে পাতা পড়ে পাপে বিরত হও। মনে রাখার কৌশল, কোথা থেকে বা কি হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অপাদান কারক। যেমন কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে। কি হতে বিরত হও? পাপ থেকে। তাহলে আমরা এভাবে শর্টকাট উপায়ে চিনতে পারবো অপাদান কারক কোনটি। অধিকরণ কারক, ক্রিয়ার সময় বা স্থান বোঝালে অধিকরণ কারক হয়। উদাহরণ, আমরা রোজ স্কুলে যাই, প্রভাতে সূর্য ওঠে। মনে রাখার কৌশল, কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অধিকরণ কারক। যেমন কোথায় যাই? স্কুলে। কখন সূর্য ওঠে? প্রভাতে। অনেক সময় বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কারকের প্রকারভেদ আসে, তবে সেক্ষেত্রে অধিকরণ কারকের প্রকারভেদ খুব ইম্পর্টেন্ট। বাট আমি কনফিউজ, এখানে আমি যে 3, 4, 5 রকমের প্রকারভেদ দেখালাম বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম করে, আমাদের পাঠ্যপুস্তকগুলোর এমন অবস্থা আমরা আসলে পড়িয়ে শান্তি পাই না, কোনোভাবে ডিটেলস সেভাবে বলা নেই। আর কোনো মতে যা যা বলেছে সেগুলো পড়িয়ে আমাদের মানে মানে আমাদেরকে নিজেদের এক্সট্রা ক্লাস নিতে হয়, লেকচার দিতে হয়, বোঝাতে হয়, অনেক অনেক এক্সাম্পল দিতে হয়। যেমন এখানে কোনো কোনো ক্লাসে 2 রকম 3 রকম, কোনো কোনো ক্লাসে প্রকারভেদই নেই। যেমন নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীর উচ্চ ক্লাসে তাদের জন্য কোনো প্রকারভেদই নাই, ওই বইটা তো আরও মানে কি বলবো। তো আমি মোটামুটি এখানে একটু বুঝে মানে তুলে ধরার চেষ্টা করছি। সেক্ষেত্রে 3 প্রকার বা 4 প্রকার, তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 প্রকার বলা হয়েছে। তো 1 নম্বর হচ্ছে কালাধিকরণ, এটা সব জায়গায় আছে। স্থানাধিকরণ বা আধারাধিকরণটা আসলে একই, আমরা সেটা পরে দেখব। আর বিষয়াধিকরণটাকে কখনো কখনো আলাদা করে, কখনো কখনো আধারাধিকরণের সাথে ঢুকায়। আর ভাবাধিকরণ কেউ কেউ উল্লেখ করে, কেউ কেউ ভাবাধিকরণ উল্লেখ করে না। আমরা একটু ডিটেলসে যাচ্ছি। কালাধিকরণ, কালাধিকরণ ক্রিয়া হচ্ছে ক্রিয়ার কাল বা সময় প্রকাশ করে। যেমন আমি কাল ঢাকায় যাব, কাল ক্রিয়ার মানে এখানে যাব, আগামীকাল যাব, কাল প্রকাশ করছে, তাই কাল হচ্ছে কালাধিকরণ। মেয়েটি সকাল থেকে বিকেল হওয়া পর্যন্ত পড়াশোনা করলো। সকাল থেকে এবং বিকেল হওয়া পর্যন্ত ক্রিয়ার পড়াশোনা করলো মানে কাল প্রকাশ করছে, তাই সকাল থেকে এবং বিকেল হওয়া পর্যন্ত কালাধিকরণ। তার মানে এটা সময় বোঝাচ্ছে, তাই এটা কালাধিকরণ। আধারাধিকরণটাকে বোঝাচ্ছে ক্রিয়ার আধার বা স্থানটাকে। যেমন আধারাধিকরণটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ঐক্যদেশিক আধারাধিকরণ, এক স্থানে অবস্থানকারী আধার প্রকাশ করে। যেমন ছেলেটি গাছে চলল, গাছে ক্রিয়ার চলল মানে ঐক্যদেশীয় আধার প্রকাশ করছে, মানে কোন স্থানটিতে সে ছেলেটি উঠলো বা কোন গাছটিতে উঠলো নির্দেশ করছে। বৈষয়িক আধারাধিকরণ হচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত আধার প্রকাশ করে। ছেলেটি বইটি টেবিলে রাখলো, টেবিলে ক্রিয়ার রাখলো মানে বৈষয়িক আধার প্রকাশ করছে, এটা তার একটা বিষয়বস্তু বা স্থাবর অস্থাবর সম্পত্তি এরকম। আর অভিব্যাপক আধারাধিকরণ হচ্ছে স্থানের পরিবর্তে অবস্থা, গুণ, সময় ইত্যাদি প্রকাশ করে।
যেমন ছেলেটি খুব দ্রুত দৌড়ালো। কিভাবে দৌড়ালো? দ্রুত দৌড়ালো। আসলে এটা কোনো কোনো ক্লাসে আছে, কোনো কোনো ক্লাসে নাই, তবে নির্দিষ্ট করে আছে বলেই আমি এখানে অ্যাড করলাম। আর এই স্থানাধিকরণটা অনেক বইতেই আছে, শুধুমাত্র এটা দেওয়া হয়েছে যে স্থানাধিকরণ হচ্ছে ক্রিয়ার স্থান প্রকাশ করে। কিন্তু আবার এখানে দুটি প্রকার ভেদ আমি ভাগ করে দেখালাম যে স্থানাধিকরণকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি নির্দিষ্ট স্থানাধিকরণ নির্দিষ্ট স্থান প্রকাশ করে, যেমন ছেলেটি ঢাকায় থাকে, ঢাকায় ক্রিয়ার থাকে, নির্দিষ্ট স্থান প্রকাশ করছে। আরেকটি হচ্ছে অনির্দিষ্ট স্থানাধিকরণ, অনির্দিষ্ট স্থান প্রকাশ করে, যেমন ছেলেটি কোথায় গেছে জানি না, মানে কোথায় ক্রিয়ার গেছে অনির্দিষ্ট স্থান প্রকাশ করছে। বিষয়াধিকরণ, কোনো বিষয়ে দক্ষতা বা অক্ষমতা প্রকাশে ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে বিষয়াধিকরণ কারক বলে। যেমন তিনি ইংরেজিতে ভালো, রিমা পারভিন ম্যাম বাংলা ভাষায় দক্ষ। এটি কিন্তু অনেক বইতেই নাই, কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু আসে। ভাবাধিকরণ, একটি ঘটনা ঘটলে অপর একটি ঘটনা ঘটে এবং পূর্বস্থানীয় ঘটনাটি যদি বিশেষ স্থানীয় হয় তবে তাকে ভাবাতিকরণ বলে। ভাবাতিকরণের সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয় বলে একে ভাবের সপ্তমী বলা হয়। যেমন সূর্যোদয়ে পদ্ম ফোটে, সূর্য নিজের মতো উদয় হলো আর এদিকে পদ্ম ফুটে গেল, মানে একটি ঘটনা ঘটলে অপর একটি ঘটনা ঘটে। এরূপ আরও উদাহরণ: সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির বাংলায় ডাক। মূলত আমাদের মনে রাখতে হবে অধিকরণ কারক মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। এখানে সকল কারকে প্রথমা বা শূন্য বিভক্তি দিয়ে আমি 7টি বিভক্তি দিয়ে এই 6টি কারকের কিছু উদাহরণ দিব। অনেক সময় পাঠ্য বইতে থাকে, অনেক সময় কোনো কোনো পাঠ্য বইতে কম কম থাকে। তা আমি এখানে চেষ্টা করেছি কিছু তুলে ধরার, যদি তোমাদের সাথে মিলে যায় তো ভালো কথা। আর যদি কোনো কিছু ঘাটতি থেকে থাকে যে আগে তোমাদের বইতে ছিল না, সংগ্রহে ছিল না, এখন তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো। যেমন কর্তৃকারকে রহিম বাড়ি যায়, কর্মকারক ডাকটা ডাকো, অর্থ অনর্থ ঘটায়, করণকারক ঘোড়াকে চাবুক মারো, গুরু দক্ষিণা দাও, সম্প্রদানকারক গুরু দক্ষিণা দাও, ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক, অপাদানকারক গাড়ি স্টেশন ছাড়ে, অধিকরণকারক সারা রাত বৃষ্টি হয়েছে, আকাশ মেঘে ঢাকা। আমরা কর্তৃকারকের এবং কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ এই 6টি কারণ আমরা বিভিন্ন বিভক্তিমান দেখলেও আমরা কর্তৃকারক এবং সপ্তমী বিভক্তিতে পূর্ণাঙ্গ উদাহরণ পাবো। কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী প্রত্যেকটাতে কোনো না কোনো ষষ্ঠীতেও কোনো না কোনো কারকের উদাহরণ আমরা পাইনি। যেমন এখানে দ্বিতীয় বিভক্তি কর্তৃকারক বসিককে যেতে হবে, কর্মকারক তাকে আমি চিনি, ধোপাকে কাপড় দাও, আমারে তুমি করিবে ত্রাণ, এ নয় মোর প্রার্থনা। করণকারক আমরা এখানে পাইনি। সম্প্রদানকারক, সম্প্রদানকারকেও সাধারণত চতুর্থ বিভক্তি হয়, তাহলে এইখানেও পাইনি। মনে রাখতে হবে সম্প্রদানকারক মেইনলি শুধুমাত্র চতুর্থ বিভক্তির ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। অপাদানকারক বাবাকে বড্ড ভয় পাই, অধিকরণকারক মন আমার নাচিরে আজিকে। তৃতীয় বিভক্তি উদাহরণ কর্তৃকারক, ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে। কর্মকারকে তৃতীয় বিভক্তির প্রকার মানে উদাহরণ নেই। করণকারক লাঙল দ্বারা জমি চাষ করা হয়, মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, আমরা কান দ্বারা শুনি। এখানে সম্প্রদানকারক নেই, সম্প্রদানকারক উদাহরণ নেই। অপাদানকারক তার চোখ দিয়ে পানি পড়ছে, অধিকরণকারক খিলি পানের ভিতর দিয়ে ওষুধ খাবে। এই চতুর্থ বিভক্তি আমাদের মনে রাখতে হবে, চতুর্থ বিভক্তিতে কোনো কারকের উদাহরণ আমি এখানে দেখাইনি, শুধুমাত্র সম্প্রদান কারকের উদাহরণ আছে। ভিখারিকে ভিক্ষা দাও এবং দরিদ্রকে দান করো। আমি অন্যান্য বইতে যেটা খুঁজে পেয়েছি, মানে এখানে আমার কাছে যে 2টা বই আছে সেখানে এটাই আমি পেয়েছি। সকল কারকে পঞ্চবিভক্তি উদাহরণ, সেখানেও দেখা যাচ্ছে কর্তৃকর্ম নেই, সম্প্রদান নেই। করণকারক আছে এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে। অপাদান হচ্ছে জেলেরা নদী থেকে মাছ ধরছে, শুক্তি থেকে মুক্ত মেলে, বিপদ থেকে বাঁচাও, সোমবার থেকে পরীক্ষা শুরু। অধিকরণ কারক হচ্ছে বাড়ি থেকে নদী দেখা যায়। ষষ্ঠীতে অধিকরণ কারক নেই, বাকি 5টি আছে। যেমন কর্তৃকারক আমার যাওয়া হয়নি, তোমার দেখা, কর্মকারক তোমার দেখা পেলাম না, দেশের সেবা করো, করণকারক তার মাথায় লাঠির আঘাত করো না, ইট পাথরের বাড়ি শক্ত, ইটের বাড়ি সহজে ভাঙে না, সম্প্রদানকারক ভিক্ষুকদের ভিক্ষা দাও, অপাদানকারক যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যেমন প্রথম বিভক্তিতে আমরা 6টি কারকে ব্যবহার পেয়েছি, ঠিক তেমনি সপ্তমী বিভক্তিতে আমরা 6টি কারকে ব্যবহার পেয়েছি। কর্তৃকারকে পাগলে কিনা বলে, কর্মকারকে এ অধীনে দায়িত্ব অর্পণ করুন, কেরোসিন শিখা জলে মাটির প্রদীপে। করণকারক এ কলমে লেখা ভালো হয়, হাতে না মেরে ভাতে মারো,
সম্প্রদানকারক, খোদার এ জীবে আহার দিবে কে? দিনে দয়া করো। অপাদানকারক, আমি কি টরাই সখী ভিখারি রাঘবে? অধিকরণকারক, এই দেহে প্রাণ নেই, তিলে আছে তেল। নিচের বাক্যের নিম্নরেখা শব্দগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করো। দুধ থেকে দই হয়, সুমন বই পড়ে। দিনে দয়া করো, টাকায় কিনা হয়, তিলে তৈল আছে। এরকম করেই তোমরা প্রিপারেশন নিতে পারো এবং কারক ও বিভক্তি নির্ণয় করবে চেষ্টা করবে। তোমরা কারক ও বিভক্তি বিভিন্নভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তার মধ্যে একটি হচ্ছে বিভিন্ন কারকের নাম লিখে দুটি করে উদাহরণ দাও এবং তার বিভক্তিও চিহ্নিত করতে পারবে বা নির্ণয় করতে পারবে। তো আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমার এই পরিশ্রম করা সার্থক হবে। তো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।